আমি একটু জিওনের কাছ থেকে শুনি যে জিওন আপনি তো আপনারা কতটুকু আসলে সাধারণ মানুষের সাথে কথা বলেন, কতটুকু আপনি টের পান যে আসলে বিরোধী জোট এই জায়গায় সফল হচ্ছে কিনা এবং সরকারের ইমেজ আসলে একটু ক্ষুণ্ণ হচ্ছে কিনা সংস্কার আমি প্রশ্নে? এটার উত্তর দেওয়ার আগে ওনার এই বক্তব্যের সাথে কিছু যোগ করা দরকার, কারণ আমরা মূল ফোকাস থেকে মনে হয় একটু বেরোয় আসছি। না, বের হয়ে আসেনি, আমরা আমি জায়গায় আছি। ছোট্ট একটা জায়গা আমি উনার প্রশ্নের এগেইনস্টে বলতেছি, যেটা উনি বলেছিলেন। উনারা যে আমাদেরকে বা বিরোধী জোট যেটা বলছে বিএনপি জুলাই গাদ্দার বা জুলাই থেকে বেরিয়ে আসছে, এটা কিসের জন্য বলতেছে? যে গণভোটটা হয়েছে সেটার প্রেক্ষিতে তারা বলতেছে। আমরা কি গণভোটের বিপক্ষে ছিলাম, অথবা আমরা কি জুলাই সনদের বিপক্ষে ছিলাম? সমস্যাটা হয়েছে অন্য জায়গায়, যে জিনিসটাকে তারা অ্যাড্রেস করে না, অথবা তারা ইচ্ছা করে এটাকে স্কিপ করে। স্বাক্ষরিত জুলাই সনদটাকে কেন চেঞ্জ করে গণভোটে নতুন কিছু ইনক্লুড করতে হলো? যেটা আপনারা ধরেন, আমরা এখানে একটা টকশোতে আমরা চারজন একসাথে কথা বলে একটা বিষয় ঐক্যমত হলাম এবং সেটাতে আমরা সবাই স্বাক্ষর করলাম, কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনাদের মতো করে কিছু জিনিস চেঞ্জ করছেন। সেটা আমি জানি না, আমি পরবর্তীতে জানলাম। তার মানে আপনাদের ভিতরেই কিছু সমস্যা ছিল, যার কারণে আপনারা একটা জিনিস নিজের আলোচনার মাধ্যমে ঐক্যমত হওয়ার পরে সেটাতে স্বাক্ষর করা হলো, সেইখানে নোট অফ ডিসেন্ট সহ ইনক্লুড করা হলো। একটা সময় পরিপূর্ণতা যখন নির্বাচনের সময় আপনাদের মনে হলো গণভোট করবেন, তখন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিলেন এবং নতুন কিছু ইনক্লুড করলেন। তো তার মানে তো গাদ্দারিটা তো আপনারা শুরু করে দেখিয়ে দিয়েছেন। তার চেয়ে বড় কথা, যেই স্বাক্ষরিত জুলাই সনদ ছিল সেখানে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে আমি জাস্ট স্মরণ করানোর জন্য বলে আমার সমালোচক হয়তোবা মনে করতে পারে বিষয়টা। ওইখানে কিন্তু একটা পয়েন্ট ছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ন্যূনতম 5% নারীদেরকে কিন্তু সংসদীয় আসনে কিন্তু তাদেরকে দিতে হবে, যেটা মনোনয়ন দিতে হবে। সেই জামাত ইসলাম যেই জোটের সাথে তারা আছে, জামাত একজনকেও দেয় না। এটা নিয়ে আজ পর্যন্ত তারা কোথাও কথা বলেছে? তাহলে আমি বুঝতাম যে আসলে তারা এই গণভোটের জন্য বা যেটা জুলাই সনদ ছিল সেটার জন্য এতটা পাগল। সেই জুলাই সনদের আরেকটা পয়েন্ট ছিল, প্রধান বিচারপতি কে হবেন সেটা নির্বাচিত হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে। সেই অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখনই যাকে নিয়োগ দিয়েছেন, এখনো উনি দায়িত্বশীল জায়গায় আছেন, উনি দ্বিতীয়, উনার উপরে আরেকজন জ্যেষ্ঠতম ছিলেন, তাকে বাদ দিয়ে কিন্তু দ্বিতীয় জনকে পিক আপ করা হয়েছে। তাহলে আপনি কিছু কিছু জায়গায় মানতেছেন আপনার পছন্দ অনুযায়ী, কিছু কিছু জায়গায় মানতেছেন না আপনার পছন্দ অনুযায়ী, হয় না বিধে সেই গণভোটটা করার সময় আপনার প্ল্যান করে করেছেন। আপনার হয়তোবা জানতেন জনগণের ভোট আপনাদের পক্ষে সেভাবে যাবে না, সেই ক্ষেত্রে চাচ্ছেন যেটা অন্তর্বর্তীকালীন সরকার 2 বছরে তারা অনেকটা জামাত এনসিপির সরকার আমরা বলি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি তথ্য সহকারে বলছি, আপনি হাসতেছেন, আমি জানি না সেই হাসিটা তখন থাকবে কিনা। তখন তারা তাদের ইচ্ছা মতো কিন্তু সরকার চালাইতে পারছে, যখন যেই জায়গায় যাকে নিয়োগ করা দরকার করতে পারছে। এখন জানে নির্বাচিত সরকারের পরে এই সুযোগটা পাবে না, সেই জায়গায় এই পয়েন্টগুলো করা হয়েছে যাতে করে সেই জায়গাগুলোতে তারা ক্ষমতার ভাগবটরা পায়। উনি হাসলো, আমি 2টা পয়েন্ট বলি তথ্য সহকারে। আপনি জানেন ঢাকা সিটি 2টা সিটি কর্পোরেশন কিন্তু প্রশাসক নিয়ে দিয়েছিলেন তাদের মনোনীত সরকার, উনি হাসলো। মহানগর উত্তর সিটি কর্পোরেশন যেটা বলি সাউথ সিটি, নর্থ সিটিতে প্রশাসক ছিলেন এজাজ সাহেব, উনি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য ছিলেন, তাকে নিয়োগ দিয়েছেন তাদের পছন্দের সরকার। একদিনের জন্য তারা এটার বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে আমি ধরে নিলাম ওই সরকারটা তাদের না। একদিনের জন্য যে কোনো একজন দায়িত্বশীল নেতা বা দল যে না এটা অন্যায় হয়েছে, আমি দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন, সাম্প্রতিক সময় উনি এখান থেকে সরে গিয়েছেন, নতুন বিসি নিয়োগ দেওয়া হয়েছে। সে নিয়োগ পাওয়ার পরে দেখলাম যে বর্তমান ভিপি ডাকসু সাদিক কায়েম সার্বক্ষণিক সময় উনি যে জায়গায় যেত সেখানে দেখতাম। যদিও উনি স্বীকার করে না, বা জামাত বা তাদের ছাত্র উইং কেউ স্বীকার করে না উনি জামাতের বিসি ছিলেন বা এনসিপি বা জামাত জোটের বিসি ছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে উনার সব কার্যক্রমের সাথে তাদের লোকজন জড়িত ছিল এবং তারা উনার দায়িত্বই ছিল কিভাবে জামাত এবং শিবিরকে, যেহেতু এনসিপি সেই জায়গায় দুর্বল ছিল, তাদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায়। কিন্তু সেটা তারা স্বীকার করে নাই। মনামি ম্যাম একজন শিক্ষিকা মানুষ, আমি অবশ্যই সম্মান করি, কিন্তু ওনারাও যতক্ষণ দায়িত্বে ছিলেন একই কাজ করেছেন। কিন্তু মজার বিষয়, যখন জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, আগের দিন আমরা নিউজে দেখলাম, যেদিন যাবেন সম্ভবত সকালবেলা উনি পদত্যাগ করেছেন, চিঠি দিয়েছেন। উনি পরবর্তীতে মিডিয়াতে বললো যে আমি জানতাম না বিষয়টা। মজার বিষয় হচ্ছে তারা যাদেরকে যেই জায়গায় এটা অবৈধভাবে দেখে আর বৈধভাবে দেখে। আরেকটা মজার জিনিস আমি ভুলে গিয়েছিলাম, সাউথ সিটি কর্পোরেশনও কিন্তু একই জিনিস। ইশরাক সাহেবকে কিন্তু কোর্ট ওনাকে সেই জায়গায় বসার জন্য সুযোগ দিয়েছিলেন। ওই জায়গাটাও কিন্তু দখলে ছিল তাদেরই দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কিন্তু সেখানে বসতে দেয় নাই। এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ধরনের আলোচনা হয়েছে। তো এই জিনিসগুলোই বিষয়, তারা সেই সময় যে সুযোগ সুবিধাগুলো পেয়েছিল, তাদের একজন নেতা, আমি জানি না উনি মনে রেখেছেন কিনা, তাদের যুগ্ম সদস্য সুযোগ ছিলেন গাজী সালাউদ্দিন তানভীর, দাড়িওয়ালা একটা ভদ্রলোক, যার নামে 400 কোটি টাকার অভিযোগ ছিলেন
দুর্নীতির বিষয়। পরবর্তীতে তাকে কিন্তু সাময়িক বহিষ্কার করেছিলাম, আমি জানি না এখন আবার দলে জয়েন করেছিলেন কিনা। একটু জানেন। আমি জানবো আরেকটা মজার জিনিস বলে, এটার উত্তর আপনি দিয়েন, আমার জানার ইচ্ছা আছে, আমি আচ্ছা, জানতে চাই। এবার আমি জানেন। লাস্ট শেষ করবো, লাস্ট প্রশ্ন আমি উনার, আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সেই সময়, তাদের দলের অনেক ঘটা করে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ইশাক সরকার। মিটফোর্ডে একজন মানুষ মার্ডার হয়েছিলেন, পাথরের মাধ্যমে তাকে মার্ডার করা ছিল। সেই সময় কিন্তু সমস্ত মিডিয়া সহ তাদের দলগুলো কিন্তু এটা নিয়ে ব্যাশিং করে গিয়েছিল বিএনপি, যে তখন ছিল ইশাক সরকার একজন চাঁদাবাজ, বিএনপির ফ্রন্টলাইনার, তার মাধ্যমে এই ধরনের হচ্ছে বিএনপি দেশ উদ্ধার করে ফেলবে। আমরা তাকে বহিষ্কার করলাম, দল থেকে সরিয়ে দিলাম, মনোনয়ন চেয়েছে, দল মনোনয়ন দেয়নি, সেই লোককে এখন তারা ফুল দিয়ে বরণ করে নিয়ে শুদ্ধ বানিয়ে ফেলেছে, এবং সেই লোক এখন থেকে ফ্রন্টলাইনে মিডিয়াতে সেই আচ্ছা, তা আমি একটু শুনি।